প্রেমের ঠাকুর আসবে বলে আজিও আমার প্রদীপ জ্বলে। মোর প্রেমের ঠাকুর আসবে বলে আজিও আমার প্রদীপ জ্বলে। মোর প্রেমের ঠাকুর। নমস্কার। আজ বাংলা লাইভের আড্ডা আলাপচারিতায় আমাদের মধ্যে আছেন অঞ্জলি তালুকদার আর তার ছেলে তাপস। তা মাসিমা আর তাপস এরা রোড আইল্যান্ডের ব্যারিংটন শহরের বাসিন্দা। তো আমি একটু নিজের মতন করে মাসির সম্বন্ধে বলি প্রথমে। সেটা হচ্ছে মাসির বাংলাদেশের নেত্রকোনায় জন্ম, আর মাসি একটা বড় পরিবারের বড় মেয়ে ছিলেন। তারপরে মাত্র 29 বছর বয়সে মাসি তার স্বামীকে হারান, এবং তারপরে কিন্তু মাসি এক হাতে তার 4 ছেলে মেয়েকে মানুষ করেছেন এবং সুপ্রতিষ্ঠিত করেছেন জীবনে। মাসি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পে চাকরি করতেন। এছাড়া মাসির একটা বড় পরিচয় হচ্ছে যে মাসি ভীষণ ভালো সঙ্গীত শিল্পী, যেটা প্রথমেই তো বুঝতে পেরেছ। আর মাসি বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য ছিলেন। তো এইটুকুই আমি বলছি, তারপরে কথা বলতে বলতে আমরা জেনে নেব। আর এবার তাপস সম্বন্ধে একটু কিছু বলি। এবার তাপসের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে বললে বা আমাদের জিজ্ঞেস করতে বললে যারা নিউ ইংল্যান্ড এলাকায় থাকি, তাপস মানে হচ্ছে গান। তাপস মানে গানকে মূর্ত করে তোলা স্টেজে বা অন্য যে কোনো জায়গায়। মানে তাপসের অন্য কোনো পরিচয় আমরা সেভাবে দেখতেই পাই না আর কি। তা তাপসের গানের পরিচয়ও আমি, বা তাপস স্টেজে কাজ করছে বা রিহার্সাল রুমে কাজ করছে, এগুলো দেখতে পাবে। আর যেটা একটা কথা বলছি, আমি তাপসের গান সম্বন্ধে অ্যাকচুয়ালি বলার ধৃষ্টতা আমার তেমন কিছু নেই। শুধু আমার এক বন্ধুকে কোট করে আমি বলতে পারি, যেটা প্রতুল মুখোপাধ্যায়ের সম্বন্ধে বলা হতো, যে লোকটা নিজেই আসতো একটা গান। তো এর পরিচয় আমরা আশা করছি যে আলাপচারিতার মধ্যে কিছুটা হলেও পাবো। তো এবার আমি প্রশ্ন শুরু করি একটু। তা প্রথম প্রশ্নটা মাসিকে। মাসি, আমি প্রথমেই জানতে চাইবো যে তুমি একটুখানি তোমার বাংলাদেশের জীবন সম্বন্ধে তোমার যা মনে আছে একটুখানি যদি বলো। তার মধ্যে একটু আমি যুক্ত করছি, সেটা হচ্ছে যে যেহেতু তাপস আছে তোমার পাশে, সেটা হচ্ছে তাপস কেমন ছিল। আর তার সাথে আমি তাপসকেও আবার জিজ্ঞেস করবো যে তাপস তুমি কেমন ছিলে। মাসি তুমি বলো। তুমি তো প্রথমেই আমার পরিচয় একটু করাইয়া দিলে যে আমার নেত্রকোনায় জন্ম। আমার বাবা স্বর্গীয় মনীন্দ্র মোহন রায়, আমার মা স্বর্গীয়া প্রমদা রায়। নেত্রকোনাতেই আমার জন্ম। নেত্রকোনা গার্লস স্কুলে আমি পড়াশোনা করছি, নেত্রকোনা কলেজে আমি লেখাপড়া করছি। 1963 সালে আমার বিয়ে হয়ে যায়। বলতে পারো খুব অল্প বয়সে, আজকালের দিনে খুব অল্প বয়সে, 17-18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তারপরে এই অল্প দিনের মধ্যেই আমার স্বামী মারা যায়। পরবর্তীতে আমি বিসিকে, যেখানে আমার স্বামী চাকরি করতেন, সেইখানেই আমাকে চাকরি দেওয়া হয়। আমি সেইখানে চাকরি করি। 28 বছর চাকরি করার পরে আমি সেখান থেকে অবসর গ্রহণ করি। এই আর ছেলে মেয়েকে আমি মানুষ করছি আমি বলবো না, ঈশ্বরের অশেষ কৃপায়। ওরা ওদের মতো, আমি খালি এটার পাল্টা ধরে রাখছিলাম। ওরার মতো শ্রুতি সুন্দর। আমি বলবো আমার ছেলে মেয়েরা খুব লক্ষ্মী ছিল। আমি যেভাবে তাদেরকে পরিচালনা করছি ওইভাবেই তারা হয়েছে, পরিচালিত হয়েছে। 2 মেয়েকে ভারতেশ্বরী হোমসে আমি দিয়ে দিছিলাম। সেটাও দিছিলাম তখনকার সময় বিভাগীয় কমিশনার খান আলম খান সাহেব, উনার মাধ্যমে। কেন উনার সঙ্গে আমার পরিচয় ছিল নেত্রকোনার। উনি যখন এসডিও ছিলেন, উনি তখন আমাকে ওনার নিজের মেয়ের মতো করে সব জায়গায় জায়গায় নিয়ে যাইতেন, গান করাইতেন, নাচ করাইতেন, খুব ভালোবাসতেন। সবসময় পরিচয় দিতেন যেটা আমার আর একটা মেয়ে। এই আর তাপস একটু দুরন্ত ছিল, কিন্তু সেও আমার কন্ট্রোলের মধ্যে, কন্ট্রোলের বাইরে কেউই আমার ছিল না। আমার 2 ছেলে 2 মেয়ে মা, ওরা আমার কন্ট্রোলের মধ্যেই ছিল। আমার মেয়েরা নিজেরা টিউশনি করতো। তাপসও একসময় টিউশনি করছে। আমার ছোট ছেলেও টিউশনি করছে। কিন্তু ছোট ছেলেকে তারা 3 ভাই বোনে মিলে একদম আগলায় রাখতো। কারণ ওর বাবা যখন মারা যায় ওর 2 বছর কয়েক মাস ছিল। তাই ওরা 3 ভাই বোনে আমার ছোট ছেলেকে একদম আগলায় রাখতো। ওরে সহজে কোনো কিছু করতে বা কোনো কিছু করতে ওরা করতো না, বলতো যে না, যা করব আমরা করব। এই হইলো আমার জীবন।
বিসিকে চাকরি করছি 28 বছর, কিন্তু আমার প্রিয় একটা জায়গা ছিল, সেটা হইলো বাংলাদেশ মহিলা পরিষদ। মাসি আমি ওইটা নিয়ে তো তোমাকে মানে একটা বড় প্রশ্ন করবো ডেফিনেটলি। আর এবার আমি খালি একটুখানি তোমাকে কেটে তাপসকে জিজ্ঞেস করি, তাপস তুমি কেমন ছিলে, তোমার কথা একটু বলো বাংলাদেশের কথা। আচ্ছা, আমি এই 3 দিন আগে বোধহয় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আজকের দিনে সবার ধারণা যে তাপস হচ্ছে একদম মা অন্তপ্রাণ ইত্যাদি। একদম আমাদেরও তাই ধারণা। আচ্ছা, কিন্তু আমি যখন আমার সঙ্গে আজকের আগামীকে কম্পেয়ার করি, আমাদের দেশের সাধারণত বাচ্চারা এই তোমার সন্ধ্যার আজান পড়তো, হ্যাঁ, তো তখন নিয়ম হচ্ছে সব বাচ্চারা তখন হচ্ছে বাসায় ঢুকবে, হ্যাঁ। তা আমি ধরো ক্লাস 6 থেকে 5 পর্যন্ত মোটামুটি গুডি গুডি বয়, ক্লাস 6 থেকে আমার মোটামুটি ধরো 6টা, 7-এ উঠলাম 7টা, 8-এ উঠলাম 8টা, হ্যাঁ, মানে তারপরে একটা পর্যায়ে ধরো আমি যখন কলেজে পড়ি তখন এটা নিয়ম হয়ে গেছিল যে মামনি রাত্রেবেলা জানলায় ওই যে তোমার জানলা ধরে তোমার হচ্ছে দাঁড়ায় থাকবে যে তাপস আসবে কখন, হ্যাঁ। আর মামনি জানতো যে আমি তখন ওই উদিচি একটা সংগঠন, আমাদের বাংলাদেশের একটা গণসংগঠন, সবচেয়ে বড় গণসংগঠন, তো আমি সেই সংগঠনের একজন ছিলাম। তো ওইখানে রিহার্সাল সব হইতো হচ্ছে সন্ধ্যার পরে, তো যে কারণে স্বভাবতই আমার আসতে আসতে দেরি হইতো আর কি। তো আমার জন্য আমার ধারণা যেটা আমার আগামীর জন্য, আমার সন্তানের জন্য একটা দিনের জন্য এখন পর্যন্ত করা লাগেনি, কিন্তু আমার মার অধিকাংশ দিনের ঘুম মানে নষ্ট করতে হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বুঝতে পেরেছি। তো তোমার কি প্রথম মানে গান শেখাটা কি মাসির কাছে, মানে গানের যে? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে আমার বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 5-এ পড়ি, হ্যাঁ। তো আমার অন্য বন্ধু বান্ধবরা তাদের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে ওই তোমার ফুটবল খেলা কিংবা এসব খেলার মাঠে নিয়ে যেতেন, যেটা আমার মার পক্ষে সম্ভব ছিল না ওই সময়ে। তো মা যেহেতু গান করতেন, হ্যাঁ, ওই বিকেল বেলা মা হারমোনিয়াম নিয়ে বসতেন, হ্যাঁ। তো আমার হারমোনিয়ামের হাতে খড়ি, গানের হাতে খড়ি সবটাই হচ্ছে মা প্রথমে, আর তারপরে একটু বড় হওয়ার পরে আমি ছায়ানটে গান শিখি। ওই ছায়ানট আমাদের দেশের একদিন একটা খুব নাম শুনেছি, বড় একটা ইয়ে, ওইখানে গান শিখি। আর তারপরে তো উদিচি, আমি ছোটবেলা থেকে আমি খেলাঘর নামে একটা সংগঠন ছিল, শিশুদের সংগঠন, সেই সংগঠনে আমি সভ্য ছিলাম, হ্যাঁ। তো তারপরে তো খেলাঘর, উদিচি, এইসব জায়গাতে সব মিলিয়ে আর কি, মানে তুমি গানের মধ্যেই ছিলে। তাহলে তো হ্যাঁ, তোমরা দুজনে একটা যদি গান শোনাও তাহলে খুব ভালো হয়, মাসি আর তুমি মিলে সেই সময়কার, কারণ মাসি তোমার প্রথম গুরু বলা যায়। একদম, দুজনে গুরু শিষ্যের একটা গান তো ডেফিনেটলি হয়ে যায়। একদম। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা রে না ভোলার অভিমান, কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা রে না ভোলার অভিমান, কত যে কথা ছিল। তোমায় কাছে পেয়ে আকাশ হলো রাঙা, গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙা, আলোয় ঝলমল যে পথে নিয়ে চলো সে পথের বেদনা হবে কি অবসান, কত যে কথা ছিল। চকুরি কি যে চায়
চাঁদ কি জানে হায় চকরি কি যে চায়, চাঁদ কি জানে হায় সাগর বুঝে না তো নদীর কলতা। ভেবেছি বলি বলি হলো না তবু বলা, জানি না কত দূরে হবে গো পথ চলা, সর্বসাবুল বনে ভ্রমর গুঞ্জনে অতন ফিরে গেল হানিয়া ফুলবান। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা না ভোলার অভিমান, কত যে কথা ছিল। আহা হা, অপর মাসি এখনো কি সুন্দর গাও তুমি, মানে একদম সত্যি কথা ভীষণ সুন্দর গাও। ওই জন্য তাপস এত ভালো গাইতে পারে, এখন বুঝতে পেরেছি আর কি ভীষণ ভাবে। তো আমি দ্বিতীয় প্রশ্নটা এবার মাসিকে করি। মাসি একটু তুমি এবার বাংলাদেশ মানে মহিলা পরিষদের কথা একটু বলো, যে তুমি তো অনেক মানে বিখ্যাত মানুষদের সংস্পর্শেও এসছো, সেটাও শুনেছি আর কি, জানি, তুমি একটু সেটার বিষয়ে বলো। আমি আমার হাজবেন্ড এরকম হওয়ার পরে আমি বাংলাদেশ মহিলা পরিষদে যোগদান করি। সত্যি কথা বলতে মা বাবার পরে যাকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসি, যার ভালোবাসা মমতা পেয়েছি, তিনি হইলেন কবি সুফিয়া কামাল। উনি আমাকে একদম ভীষণভাবে ভালোবাসতেন, ভীষণভাবে ভালোবাসতেন। বিশেষ করে আমি অল্প বয়সে মানে স্বামী হারাইছি, মহিলা পরিষদে আসছি, 4টে আমার বাচ্চা, খুব স্নেহ করতেন। সবসময় খালি পিঠে হাত দিয়ে বলতো কোনো অসুবিধা নাই তো মা? আমি বলতাম যে না খালা, কোনো অসুবিধা নাই। সংগঠন আমাকে বহু দূর আগায় নিছে, মনের দিক দিয়ে আমি বলবো আমি অনেক দূর আগায় গেছি। আমি অনেক বড় বড় নেত্রীদের সংস্পর্শ পাইছি, যেমন মনোয়ারা মাসিমা, তারপরে ইলা মিত্র, তাদের সঙ্গে আমার একটা মানে এই সংগঠনের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের হয়েছে। মনোরমা মাসিমার সঙ্গে একই সঙ্গে স্টেজে উঠছি, কথা বলছি, একই জায়গাতে বসছি। ইলা মিত্রকে আমি পাইছি, উনি আমাদের একবার সম্মেলনে আসছিলেন। তারপরে আমাদের হেনাদি আমাদের ইদানিং মারা গেল, এরকম বহু, আমাদের আয়সা, আমাদের বুলা, অনেকেই, রাখি, এদের সংস্পর্শ, এদের ছোট বোনের মতন। আয়সা আমি আর আয়সা একই স্কুলে পড়তাম, আয়সা আমার 1 বছরের জুনিয়র ছিল। ওদের সান্নিধ্যটা আমি পাইছি। মহিলা পরিষদের সান্নিধ্য আমাকে অনেক দূর আগায় নিয়ে গেছে। তাদের এইসব বোনদের কথা আমি কোনোদিনও ভুলবো না, তাদের ভালোবাসা, তারা সবসময় আমাকে সঙ্গে রাখছে। যেখানেই বড় বড় টোরে আমি গেছি, একসময় আমাদের মালেকা বেগম ছিলেন, সাধারণ সম্পাদিকা ছিলেন, ওনার সঙ্গে আমি টোর করছি। অনেকে আমাকে টোরে নিতে খুব ভালোবাসতেন। যখন আমরা জেলায় জেলায় যাইতাম, অনেকের সঙ্গে আমি জেলাতে গেছি। এটা হয়তো বা আমি বলবো যে আমি কোনো সময় তো কাউকে যে এটা আমি পারবো না, এটা করবো না, এটা বলি নাই। আর আমার বাসার থেকে আমার ছেলে মেয়েদের খুব উৎসাহ ছিল যে আমি বাংলাদেশ মহিলা পরিষদ করি। আমার বোনদের, আমার ভাইয়ের খুব, আমার ভাই সেন্টুরায় একসময় উদিচি জেনারেল সেক্রেটারি ছিলেন, উনিও খুব, আমার ছোট ভাই, সে আমার ছোট ভাই, কিন্তু আমাকে খুব উৎসাহ দিত যে এটা ভালো, সঙ্গে সঙ্গে তুমি আসো, খুব ভালো হইল। এটা আমার একটা বড় জায়গা ছিল, আমার একটা বড় জায়গা বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদকে আমি সবসময় মিস করি, প্রতি মুহূর্তে মিস করি। জানি, হ্যাঁ সেটাই। মাসি এমনি তোমরা মানে কাজ প্রধানত কি করতে, মানে যখন তুমি যোগদান প্রথম করেছো, মানে কাজ তোমাদের কি ছিল সেই সময়? এই পাড়াগুলোকে প্রথম তো ধরো কয়েকজন গুটি কয়েক নিয়ে, এটা 1970 সালে মহিলা পরিষদের জন্ম। আমি 1976 সালে মহিলা পরিষদের যোগদান করি। প্রথম আমাদের পাড়াগুলাকে, অনেক বড়, ঢাকা শহর তো অনেক বড়, পাড়াগুলাকে এটার সঙ্গে সংযুক্ত করা,
পাড়ায় পাড়ায় যাইতাম, ছোট ছোট করে মিটিং করতাম, পাড়ার যারা এরকম যারা একটু মানে ছিল উৎসাহ। আর তখন তো বাংলাদেশ হওয়ার পরে সবাই একটু চাইতো বাইরে যাতে আসতে পারে, ঘর থেকে করতে পারে। তাদেরকে সঙ্গে নিয়েই পাড়ায় পাড়ায় আমাদের সংগঠন গইরা উঠে। আমি যখন কাজ করছি আমাদের 29টা পাড়াতে বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন ছিল, ঢাকাতে, শুধু ঢাকাতে। আর পরে আমি যখন মহিলা পরিষদ ছাইরে আসি তখন আমাদের 64টা জেলার মধ্যে 63টা জেলাতেই আমাদের সংগঠনের শাখা অফিস ছিল। একটা বাংলাদেশ মহিলা পরিষদ মানে বাংলাদেশ হওয়ার আগে 1 বছর আগে তার এই সংগঠনের জন্ম। কিন্তু এটা 70 সালে 4 এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদের জন্ম। কিন্তু এটা একটা বিশাল ব্যাপার, এবং এইটার আমি বলবো যে প্রায় 2 লাখ 2.5 লাখ সাধারণ মানুষ এটার সদস্য। সেটা একটা বিরাট ব্যাপার, মানে একজন মানে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে যে একটা নেটওয়ার্ক তৈরি করে আর কি, মানে পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা, সেটা মানে খুবই উল্লেখযোগ্য একটা বিষয় আর কি। আর সেটার মানে একটা অংশ হতে পারা অত বছর আগে, সেটা একটা সত্যি বিশাল ব্যাপার। সেটা তো আমি সবসময় ভাবতাম মা যে আমার কোনো কিছু হইলে, আমার ছেলে মেয়ের কোনো কিছু হইলে বাংলাদেশ মহিলা পরিষদ আমাদের পিছনে আছে। আমার 1987 সালে আমি পিজি হাসপাতালে ভর্তি ছিলাম গলবাডার অপারেশনের জন্য। আমাকে একদিন এক ডাক্তার জিজ্ঞাসা করছিল, এত লোক আপনাকে দেখতে আসে গেইটে, অনেক সময় তাদেরকে মিটিং টিটিং করে আসে, গেইটে আটকায় দেয়, আমরা বাংলাদেশ মহিলা পরিষদ থেকে আসছি। আর তখন বাংলাদেশ মহিলা পরিষদের থানা বলো, একটা জায়গাতে বলো, অফিস বলো, খুব গুরুত্ব ছিল, বুঝতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ মহিলা পরিষদ থেকে আসছে, আমাদের এখানে রুগী আছে, তাকে দেখতে আসছি। আমাকে ডাক্তার একদিন বলছিল যে আপনি তো খুব প্রমিনেন্ট, আপনি কি এত লোক দেখতে আসে? এটা আমি বলবো যে ঈশ্বরের কৃপা, আর বাকিটা আমার ভাগ্য। আমি এত লোকের সঙ্গে মিশতে পারছি, তাদের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করছি। এটা আমার বড় পাওনা মা, আমার বড় পাওনা। প্রসঙ্গে আমি তোমার একটু জানাই যে আমাদের 4 ভাই বোনের মানে মহিলা পরিষদের ব্যাকরণটা এমন ছিল যে এটা আমি কিন্তু এখনো দেখি যে এটা কোনো সংগঠন না, এটা আমাদের পরিবার। মানে আমাদের 4 ভাই বোনের কখনো ডাক্তার দেখানোর জন্য আমার মার একটা পয়সা কিন্তু খরচ করতে হয়নি। মানে মহিলা পরিষদের যত মামুনির বন্ধু বান্ধব যারা ডাক্তার, ধর আমার একটু শরীর খারাপ, মামুনি বললো যে তোমার খালার কাছে যাও, তুই ফোজে খালার কাছে যা, তুমি রত্না খালার কাছে যাও, তুমি রত্না খালার কাছে যাও। তো আমাদের এই যে আমাদের মানে আমি এত বড় হয়েছি ঢাকা শহরে, আমার কোনোদিন 1 পয়সা কিন্তু আমি কিন্তু অন্তত ডাক্তারের জন্য কিন্তু আমাদের কিন্তু দেয়া লাগেনি। কিন্তু বুঝতে পেরেছি, এটা একটা বিশাল ব্যাপার, এই যে সাংঘাতিক বড় একটা নেটওয়ার্ক সংগঠনের। তখন কিন্তু মানুষের কাছ থেকে মানুষের যে পাওয়া, আমার শুধু না, আমি আমার ছেলে মেয়ের কথা বলবো না, সবার জন্য এরকম একটা ইয়েতে ছিল, কারণ একটা বিপদ হলে আমরা একদম ঝাঁপাইয়া পড়তাম। সেটার তো ভীষণ দরকার, যেটার এখন আমরা অনেক সময় খুব অভাব বোধ করি। এটা বড় সুখ। সেটাই। তাই আমি এবার পরের প্রশ্নতে যাই একটু। সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে মাসি, তুমি তো একটু পরিণত বয়সে এখানে এসছো, মানে সম্পূর্ণ বিদেশে এসে যে এখানে থেকে যাওয়া। তো তুমি যখন ধরো প্রথম এসছিলে, এরকম কোনো জিনিস তোমার মনে আছে যেটাতে তোমার মানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছিল, বা এমন কোনো জিনিস যেটা ধরো তুমি দেখো, যেটা আমাদের সবার সাথেই হয় আর কি, যে কোনো মজার কোনো ঘটনা যেটা তোমার মনে আছে যে সেই সময়কার? একটা তো প্রথমে একটা তো ধাক্কা মানুষ খায়, যারা আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে আসি, কারণ বাংলা আমার প্রিয় ভাষা, আমি বাংলাদেশি, বাংলা আমার প্রিয় ভাষা, যেটা অন্য কোনো দেশকে দিতে হয় না। মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়েছে, এটা একমাত্র বাংলাদেশ তার ভাষাকে বুকে ধারণ করে রাখার জন্য প্রাণ দিছে। তো এটা একটা আমার বড় প্রথম ধাক্কা খাইছি একটা ভাষা নিয়ে। আর প্রিয় দেশকে ছাইরে আসছি, বাংলাদেশ আমার প্রিয় দেশ, আমার মাতৃদেশ, মায়ের সমান সেই দেশ, সেটাকে ছাইরে আসছি, এটা একটা সবসময় মিস করতাম। আর একটা কি বললে যে মজার কোনো ঘটনা বলি, আসার কয়েক বছর পরই, তখন অবশ্য নিতা চলে গেছে, 13 সালের বোধহয় এটা মনে হয় এপ্রিল, মে বা জুন হবে। আমি পিছনে রোড দিয়ে হাঁটতেছি, আমি সবসময় শাড়ি পরি মা, আমি সবসময় ঘরেও আমি শাড়ি পরি, আমি হাঁটতেছি, তো একটা মহিলা
সাইকেল থেকে নামিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে সাইকেলটা ধীরে ধীরে চলে আসলো, আমাকে বলল তোমার নাম? আমি বললাম আমি আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে। ওরা প্রথমেই ভাবে যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ সেটা তো হয়। হ্যাঁ, বললাম না, আমি বললাম যে নো, আই এম বাঙালি, আমি বাংলাদেশি। তখন বললো যে তুমি এখানে কতদিন ধরে আসো? আমি বললাম যে এরকম 5-6 বছর যাবত আসি। তখন সে আমাকে খুব মানে করলো যে আমি কাছেই থাকি, আমার এই ঠিকানা, তোমার যখনই কোনো কিছু প্রয়োজন হবে তুমি আসবে। সেই মহিলা কিন্তু এখন পর্যন্ত আমার বন্ধু, তার নাম মাত্রা। সে এক সময়ে আমাকে অনেক জায়গাতে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করায় দিত। সে কিন্তু আমাকে রানী ডাকে, কারণ আমার নাতি আমাকে রানী ডাকে। রানী ডাকে, হ্যাঁ, সেই জন্য সেও আমাকে রানী ডাকে। সেই মানে টেলিফোন করলে, রানী তুমি কেমন আছো, হাউ আর ইউ, এই সেই। যাই হোক, ও আমাকে বহু জায়গাতে নিয়ে গেছে, বহু জায়গাতে পরিচয় করাইয়া দিছে। তার সান্নিধ্যটা আমি খুব পাই, এখনো পাই। আমরা বাইরেও বলি যে তাপস চল একটু মাত্রার বাড়ির কিনার দিয়ে একটু ঘুরে আসি, দেখি মাত্রা কি করতেছে। হ্যাঁ, এইটা আমার একটা জীবনের, আমি বলবো একটা মজার শাড়ি পরাটা, পাওয়াটা। তোমার শাড়ি পরাটাই ওনাকে বোধহয় মানে আকর্ষণ করছে। হ্যাঁ, আকর্ষণ, সেটাই সেটাই। আর তাপস, তোমাকে যদি জিজ্ঞেস করি, তোমার কিছু মনে আছে যখন তুমি প্রথম এসছো কোনো জিনিসের যে ভীষণ কোনো মজার কোনো ঘটনা হয়েছিল যে অ্যাডজাস্ট করতে, বা মানে উল্লেখযোগ্য কোনো ঘটনা, নট নেসেসারিলি মজার বলছি। মানে কি উল্লেখযোগ্য হচ্ছে যে আমি যখন আমি তো আসি, এই দেশে আসি 91-এর সেপ্টেম্বরে স্টুডেন্ট। আর তখন হচ্ছে আমি ঢাকাতে অসম্ভব ভাইব্রেন্ট, মানে যে আমি মানে হচ্ছে 20-30 জন বন্ধু বান্ধব ইত্যাদি। তো আসছি এখানে একটা তো যে হ্যাঁ এখানে মানে, আর আমাদের রোড আইল্যান্ডে তখন আমাদের স্কুলে কোনো বাঙালি ছিল না, আমি ছিলাম প্রথম। ভারতীয় বেশ কয়েকজন ছিল, কিন্তু আমার স্কুলে আমি ছিলাম প্রথম বাংলাদেশের। তো একটা তো দেশের জন্য তো একটা মন ইয়েতে ইত্যাদি। তো তখন ডিসেম্বর মাসে আমি আসি, সেপ্টেম্বরে, ডিসেম্বর মাসে বস্টন থেকে একজন বলল যে তাদের এখানে একজন লোক লাগবে যে তবলা বাজায়। তো আমি কিন্তু কোনোদিন তবলা বাজাইনি, হ্যাঁ, রিদম সেন্স আছে কিন্তু তবলা বাজাইনি। তো আর প্লাস তখন আমার কোনো চাকরি টাকরি নাই। হ্যাঁ, তো তখন ওই বস্টন থেকে তাই বললাম যে ঠিক আছে আমি আসবো, যদি আমাকে খরচ দেওয়া হয় এবং আমাকে যদি 50 টাকা দেওয়া হয়। হ্যাঁ, তো ব্যাস, ওরা রাজি হলো। এবং এই প্রথম মানে এই দেশে আমার প্রথম ইনকাম হচ্ছে তবলা বাজানো, তাও সেটা জাস্ট বায়াটাকে আমি ঢোল দিয়ে আর কি। হ্যাঁ, এবং ওরা দেখলাম যে তাতেই খুশি। হ্যাঁ, যে আমার প্রথম এবং ওই তারপরে যেটা হচ্ছে কি যে আমি প্রথম 3 মাস আমার একটা যে আহারে তাপস, হ্যাঁ, বেচারার কেউ নাই, কিন্তু তার মানে ডিসেম্বরের পরে কিন্তু আমি আমার মধ্যে পড়ে কিন্তু যে ঠিক আছে ব্যাস আমি এখন অল সেট। আর বাঙালি পায়ে গেছি তো, আর ওরা সবাই গান বাজনা, তারপরে আমার মানে কোনো অসুবিধা লাগেনি আর কি। না, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এরপরে যেটা বলবো সেটা মাসিকে, এটা আমার খুব ব্যক্তিগত একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাসি, তোমার রান্নার ছবি পোস্ট করে তাপস কিন্তু আমাদের খুব মানসিক ভাবে অত্যাচার করে, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। মানে এই সেদিনও কবে একটা যেন মানে মাছের ছবি এরকম করে, মানে আমাদের মনে হয় যে ও মানে কতদিন এরকম খাইনি আর কি। তুমি তো মোটামুটি বাংলাদেশের রান্নাটা এখানে ধরে রেখেছো, তাই তো? হ্যাঁ, তো তুমি সেটা রাখলে কি করে এরকম ভাবে, মানে বা তোমার কোনো অসুবিধা হয়নি? না পেলে কি করো, জিনিসপত্র উপকরণ? আমি একটু বলি মা, রান্নাটা কিন্তু জীবনের একটা আর্ট, এটা একটা শিল্প। মা শাশুড়ির কাছ থেকে, মা ছোট মা, আমার কাকিমাকে আমরা ছোট মা ডাকতাম, মা ছোট মা, আমার শাশুড়ি মা, তাদের কাছ থেকে যা শিখছি সেটা তো ভুলার না। আর এই দেশের রান্না যেটা একটু ভাব দিয়ে নিলাম, এটার সঙ্গে গুঁড়া মশলা উপরে দিয়ে দিলাম, খাইলাম, হইল। আমরা দেশের রান্নাতে একটু সিজানো মিজানো সবকিছুই আছে এটার মধ্যে। তা আমার, আর তাছাড়া একটা যে বড় মা, আমরা দেশে তো 12 মাস সবকিছু পাওয়া যায় না, এখন অবশ্য অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এখানে তো 12 মাস সবকিছু পাওয়া যায়। আর তুমি এই দেশের মাছও খাইতে পারো, বোস্টনে গেলে তাপস বাংলাদেশি মাছ সব নিয়ে আসে। আর আমি রান্না করতে বড় ভরেই ভালোবাসি। আমার নাতি, আমার রাজাও আমার হাতে রান্না খাইতে সে ভালোবাসে, তাপস পছন্দ করে। তাপস পছন্দ করে দেখে রান্না করতে সঙ্গে সঙ্গে গিয়ে একটা ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেয়, এইটা। আর আমার অসুবিধা হয় না, কারণ এখানে উপকরণ বাংলাদেশের থেকে আরো বেশি পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যায়। আমরা দেশে এত উপকরণ কিন্তু আগে আমরা পাই নাই।
আগে আমরা পাই নাই। আমরা বাঁধাকপির সময় বাঁধাকপি, ফুলকপির সময় ফুলকপি, কিন্তু এখানে তো এগুলো 12 মাস পাওয়া যায়। তোমার এখন সেটা খাওয়ার সত্যি। ইচ্ছা হচ্ছে, আজকে মাছের হ্যাঁ। মাথা আছে ঘরে, তে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করো। হুম বড় মাছ বাসায় আছে, তো একটু মাছ হুম দিয়ে, দই ঘরে আছে, একটু কালিয়া পাক করো। এই হুম যে এই উপকরণ তো এখানে সবসময় ঘরে পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, আমি কোনো অভাবও ফিল করি না। আচ্ছা, সেটা মানে এরকম হয় না যে তুমি মানে যে ওখানে কিছু মিস করো যে এটা এখানে পাওয়া যাচ্ছে না, সেটাই। না আর না, সেটা হলেই তাপস বস্টনে এসে তোমার জন্য বাজার করেও নিয়ে যায়, নিয়ে বুঝতে আসে, হ্যাঁ পেরেছি। নিয়ে আসে, হ্যাঁ। ও জিজ্ঞেস করো, সেটাই। এখানে গেলে কোনো ব্যাপারে গেলে, মা আমাদের কি লাগবে, হ্যাঁ, কি লাগবে আমাদের বলো। তা আমি যেটা শর্ট থাকে এটা বলি, আনলেও হবে না আনলেও হবে। আমি দই হুম, না থাকলেও অনেক সময় দুধ দিয়েও এটার এটা কইরে ফেলি। দই বুঝতে দিলাম না তো পেরেছি। একটু দুধ দিয়ে নিলাম, মশলাটা কষানোর সময় একটু দুধ দিয়ে দেই, তোমাকেও শিখাই দিলাম। ডেফিনেটলি। হ্যাঁ, এই এই দুধের সঙ্গে একটু একটু চিনি একটু দিয়ে দিলাম, সুন্দর কইসা গেলে তুমি এটা বুঝতেও পারবে না যে দুধ না দই। বুঝতে পেরেছি, হ্যাঁ সেটা তো সেজন্যই তো মায়েদের হাতের রান্না, না ওটার তো একটা বিরাট পার্থক্য হয়ে যায়। আমরা তো রেসিপি দেখে করলে মানে এটা না থাকলে তাহলে কি করব হয়ে যায় আর কি, মানে ওটা করতে করতে হয়, কিন্তু এগুলো শুনলেও ভাল লাগে আর কি। আমরা তো আমাদের তো কেউ শেখাননি সামনে ওরকম ভাবে, এখানেই শুরু করেছিলাম আর কি। হ্যাঁ, তো এবার আমি একটু মানে আরেকটা যেটা মানে প্রশ্ন করব, যেটা অবশ্যই একটু স্পর্শকাতর বিষয়, কিন্তু আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা মানে বলি আর কি, যে তোমাদের পরিবারের যে যে আরেকজন যে মূল সদস্য আর কি, যে ভিত পরিবারের বলা যায়, নিতা, তাকে তোমরা হারিয়েছো, তোমার বৌমা তাপসের স্ত্রী। আর ভীষণ দুর্ভাগ্যজনক ভাবে তোমরা বেড়াতে গেছিলে, যেটা আমার মনে আছে, বাংলাদেশে, সেখানে অসুস্থ হয়ে পড়েও। আর তারপরে ইন্ডিয়াতে এনে চিকিৎসা করা হয়েছিল। তারপরে তো কিছু মানে হয়নি। তিনি আর ফেরেন তখন, আগামী খুব ছোট, দুটো, সেই সময় থেকে সেটা মানে এটা দেখেছি আর কি। কিন্তু একটা জিনিস যেটা এত বছর কেটে গেছে, এটা 2012-তে খুব সম্ভবত হয়েছিল, 2013 এত 13-তে, 13 2013, মার্চে, সরি, 2রা 13 মার্চ। মার্চে। তো এতগুলো বছর কেটে গেছে, কিন্তু তোমরা যেটা আর কি দেখেছি আর কি, মানে মানে যেটা দেখতে পাই যে তোমরা নিতাকে খুব সুন্দর করে ধরে রেখেছো তোমাদের মধ্যে। আহ সবকিছুর মধ্যে দিয়ে একটা নিতার উদযাপন হয়, বা ও ও আছে এখনো ভীষণ ভাবে সংসারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। বা তোমরা তো শুধু, সত্যি কথা বলতে কি, যেটা আমি আগে মানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তোমাদের বাড়িটা একটা ছবির মতন বাড়ি, আগামী ভীষণ ভালো ছবি আঁকে, একটা ছবি গান এসব দিয়ে ভরা, কিন্তু তার মধ্যে নিতা যে এত ভালো গাইতো, নিতা যে ছিল, এখনো তোমাদের সাথে আছে, এই যে এত বড় একটা কষ্টের পর তোমরা কিভাবে মানে এতগুলো বছর এত সুন্দর করে আছো আর কি, এটা আমি একটা ওভারঅল জিজ্ঞেস করব, যে কিভাবে এটাকে তোমরা রেখেছো দুজনকেই আর কি, যে আমি বলতে বলবো, চাও। হ্যাঁ নিশ্চয়ই। প্রথমত আগামীকে আমি এখন পর্যন্ত ওকে আমি আমি নাতি ভাবি না, বুকের থেকে ওকে আমি আমার সন্তানকে ওরারে যেমনি মানুষ করছি, আমি আগামীকেও আমার একটুকু মনে হয় না যে ওকে আমি নাতিকে মানুষ করতেছি। আর নিতাকে ধরে রাখার বিষয়টা বলছো তো, ও আমাদের ওতপ্রোত ভাবে বুকের মধ্যে আছে। ওর জন্মদিন, ওর বিয়ে বার্ষিকী, ওর সবটাই আমরা পালন করি, এবং পালন করি মানে কি একদম মনে প্রাণে এক সুন্দর করিয়া ওকে সাজাইয়া গুছাইয়া কইরা আমরা এটা পালন করি। এবং বাবু প্রতিদিন শুইতে গেলে তার মাকে চুমু খাইয়া শুইতে যাবে, এবং আমাকে একটা চুমু খাইয়া শুইতে যাবে, এবং স্কুলে যাওয়ানোর সময় মাকে একটা ফটোতে চুমু খাবে, আমাকে একটা চুমু খাবে। এইভাবেই আমরা বাবুকে আগামীকে এইভাবেই আমরা তৈরি করছি। প্রতিনিয়ত ও জন্য ভাবে তার মা তার সঙ্গে আছে। সেটাই। যেমন নিতার একটা কি সুন্দর তোমরা বাগান মেনটেন করেছো, যেটা আমার যেমন দেখে ভীষণ ভাল লাগে সবসময়। প্রত্যেক এখন মানে এই সময়টাতে আস্তে আস্তে ফুল আসে, সবজি আসে, মানে বা লাইব্রেরিতে যেরকম ভাবে তাপস তুমি মানে নিতার একটা কর্নার আর কি যেরকম ভাবে
করেছো, বা নিতার জন্য যে গান বা নিতার গাওয়াও যে গান এখনো তুমি মানে দাও আর কি, সেগুলো অসম্ভব ভাল লাগে আর কি দেখে, যে তোমরা এত সুন্দর। তুমি একটু বলবে যে মানে তুমি কেমন ভাবে আর কি এখন এতদিন বছর বাদে, আমার মনে হয় আমি জিজ্ঞেস করতে পারি হয়তো। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না মানে আমি একদম ব্যক্তিগতভাবে আমি এইভাবে দেখি ঘটনাটা যে যে মানে নিতা কিন্তু আমার একদম মানে বলে মানে একদম ছোটবেলার বন্ধু আর কি। হ্যাঁ, মানে ওর যখন বয়স 12-13 তখন থেকে আমাদের বন্ধুত্ব। তো 14-15 বছরে তখন তো আর অত প্রেম তো আর বুঝতাম না, কিন্তু বুঝতাম যে একটা ভালো লাগা, মানে যে আমি ধরো মানে ও আর আমি ক্যারাম খেলবো, আমি ইচ্ছা করে হারতাম, আমি যদি হারি তাহলে কিন্তু ভদ্রমহিলা আরেকটু বেশি মানে তার উৎসাহটা বাড়বে। হ্যাঁ, তো তখন তো মানে এগেন ওইটা হয়তো প্রণয় কিংবা প্রেম, যাই হোক। তো একটা একটা সময় ছিল যে যখন নিতা এক কাপড়ে সে আমার জন্য সে হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি না এইভাবে দেখি যে এরকম একটা মেয়েকে আমি ভুলবো কেন? হ্যাঁ, যে মেয়েটা আমার জন্য মানে যে যে ওই বয়সে সে এতটা ইয়ে ছিল, এক। আর 2 নাম্বার, দিনের শেষে সে তো আগামীর মা। হ্যাঁ, তো এইভাবে সে বাঁচুক। হ্যাঁ, সে মানে যে যে তাকে যতটুকু রাখা যায়। আর আজকের দিনে ফেসবুকের কারণে আমার তো এখানে মানে এক্সট্রা কিচ্ছু তো করাও লাগে না। হ্যাঁ, মানে আমি এইভাবে দেখি যে ধরো আমরা রবীন্দ্রনাথ বললেই কিন্তু তোমার চোখের সামনে কিন্তু একটা রবীন্দ্রনাথের ছবি আসে, রাইট? কিন্তু আমি যখন বলবো যে সুধীন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, তখন আমরা কিন্তু অধিকাংশ লোকজন কিন্তু জানিও না যে ভদ্রলোক দেখতে কেমন। একদম সত্যি কথা। আমার সবসময় মনে হয়েছে কি একটা ছবি যদি থাকে, হোক না, ঠিক আছে 2013 2014, আমি কিন্তু প্রত্যেক দিন দিনে 2টা 3টা নিতার ছবি দিতাম। হ্যাঁ, এখন হয়তো বা এটা অনেক কম। হ্যাঁ, কিন্তু আমি মানে এইভাবে যতদিন একটা মেয়েকে মানে নিশ্চয়ই নিশ্চয়ই আর আছে মানে, কারণ আমি সেটাই আর কি বলছি যে নিতা তো আছেই আর কি। তো আমি তোমাদেরকে বলবো এবার একটা তোমরা গান গাও একদম শেষে, এত ভালো লাগলো। এই গল্প তো পুরোনো নয়, কিন্তু আমি শেষে বলবো তোমাদের দুজনকে আর একটা প্লিজ গান গেয়ে এটা শেষ করি। আমরা একসাথে গাবো নাকি একা গাবো? যা তোমার ইচ্ছা। তুমি তাপস তুমি একটা শোনাও, কারণ মাসির তো কোটা হয়ে গেছে আর কি, মাসিকের পরে বললে মাসি। হ্যাঁ, এই গানটা আমার অসম্ভব প্রিয় একটা গান। গানটার সুরকার এবং গীতিকার হচ্ছে শঙ্কর সাউজাল। এবং এই গানটা বেসিক্যালি এরশাদ বিরোধী আন্দোলনে, হ্যাঁ, আমাদের 90-তে যে এরশাদ বিরোধী আন্দোলন হয়, সে আন্দোলনে এই গানটা রচিত হয় একদম রাস্তায়। মানে ওই শঙ্কর সাউজালকে বলা হতো হচ্ছে পথের রাজা। হ্যাঁ, তো এই গানটা আমি গাই একটু। নিশ্চয়ই, একদম। ওই আমি জনম জনম ও গুরু সারা জনম, আমি জনম জনম ও গুরু সারা জনম, আমি তোমার কৃপাতে কি মরি বাঁচি বসে আছি গুরু তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। ওই আমি জনম জনম ও গুরু সারা জনম, আমি জনম জনম ও গুরু সারা জনম, আমি তোমার কৃপাতে কি মরি বাঁচি বসে আছি গুরু তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। নৈরাশেরি বালুর চরে ও তুমি পাঠাও মোরে বারে বারে কি মায়ার ঘরে। ওই আমি যতবারই বাঁধাছি ঘর
যত বাড়ি বাঁধাছি ঘর, ভাঙ্গিছে তা মশা মাছি। গুরু তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে শেষ করছি। মাসি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ, অবশ্যই খুব ভালো অবশ্যই থাকবা, দেখা খুব হবে। ভালো থাকবে। ভালো থাকবে মা।